ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বায়োলজির খুব ইম্পর্টেন্ট একটা টপিক, জেনেটিক্স। এই জেনেটিক্স নিয়ে বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে, তো আমরা একে একে ছোট ছোট করে পার্টগুলো দেখতে থাকবো। সবার প্রথম আমরা এই জেনেটিক্সে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে হেরেডিটি বলতে আমরা কি বুঝি। বাংলায় বলতে থাকি বংশগতি। বংশগতি কি না, ধরো একটা প্রজন্মের ক্যারেক্টার যখন পরবর্তী প্রজন্মে যাবে সেই প্রসেসটাকেই আমরা বলে থাকি বংশগতি বা হেরেডিটি। তাহলে প্রশ্ন, আমরা জেনেটিক্স কাকে বলবো? জেনেটিক্স হচ্ছে বংশগতি বিদ্যা, যার অর্থ বায়োলজির যে ব্রাঞ্চে আমরা নিয়ে আলোচনা করব সেই শাখাটাকে আমরা বলবো বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। তাহলে দুটো জিনিস আমরা বুঝলাম। প্রথমত, একটা জেনারেশন থেকে ক্যারেক্টার আরেকটা জেনারেশনে যাওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বললাম বংশগতি বা হেরিডিটি। এবং বায়োলজির যে ব্রাঞ্চে আমরা এই বংশগতিকে নিয়ে আলোচনা করছি সেই শাখাটাকে আমরা বলছি বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। তোমাদের পরীক্ষায় থার্ড যে প্রশ্নটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে এই বংশগতি বিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স। তো মনে রাখবে, যদি ফাদার অফ জেনেটিক্স জিজ্ঞেস করা হয় সবসময় আনসার হবে গ্রেগর জোহান মেন্ডেল। কিন্তু যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করে যে ফাদার অফ মডার্ন জেনেটিক্স আমরা কাকে বলবো, অর্থাৎ আধুনিক বংশগতিবিদ্যার জনক আমরা কাকে বলি, না আধুনিক বংশগতিবিদ্যার জনক বলা হয় তাকে এইচ মর্গ্যানকে। এইচ মর্গ্যানকে আমরা বলে থাকি আধুনিক বংশগতিবিদ্যার জনক। তাহলে চারটে টপিক আমাদের ক্লিয়ার: বংশগতি, বংশগতিবিদ্যা, ফাদার অফ জেনেটিক্স এবং ফাদার অফ মডার্ন জেনেটিক্স। এবার আমরা বংশগতির যে কনসেপচুয়াল চ্যাপ্টারটা রয়েছে, যে কনসেপচুয়াল পার্টটা রয়েছে, সেই পার্টের মধ্যে কনসেপচুয়াল পার্টের মধ্যে সবার প্রথম আমাদের জানতে হবে যে জিন বলতে আমরা কি বুঝি। তিনটে জিনিসের কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। সবার প্রথম জানতে হবে জিন কি, সেকেন্ড আমাদেরকে জানতে হবে ডিএনএ কি, এবং থার্ড আমাদের জানতে হবে ক্রোমোজোম বলতে কি বুঝি। সবার প্রথম আমরা জিনকে নিয়ে আলোচনা করব। ধরো আমি ধরলাম এটা হচ্ছে লম্বা ডিএনএ। এই ডিএনএ এর উপর একটা পার্টিকুলার পোরশন, একটা পার্টিকুলার প্রোটিন তৈরি হয়ে সেই প্রোটিনটা আমাদের বডির একটা পার্টিকুলার ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, সেই ক্যারেক্টারকে আমি বলছি জিন। তাহলে জিন হচ্ছে ডিএনএ এর উপর থাকা অংশ তৈরি হয়ে সেটা আমাদের দেহের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। তাহলে প্রশ্ন, ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ছোট জিন করলাম, যখন পরপর সাজানো হবে, সাজানো হয়ে যে লিনিয়ার স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি ডিএনএ। অর্থাৎ ডিএনএ তুমি ভাবো তাহলে আমরা পাবো অঙ্গভঙ্গ জিন, আর সেই জিনগুলোকে যদি আমরা জুড়ে নিই তাহলে আমরা পাবো সুতোর মতন স্ট্রাকচার ডিএনএ। তাহলে থার্ড টপিক ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে এই জুড়ে জুড়ে লম্বা ডিএনএটা তৈরি হলো, এই ডিএনএ এর উপর যখন হিস্টোন প্রোটিন বলে এক ধরনের প্রোটিনে কোটিং করবে তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকে আমরা বলি ক্রোমোজোম। তাহলে তিনটে টপিক বুঝলাম। জিন হচ্ছে ডিএনএ এর মধ্যে থাকা ছোট অংশ যেখান থেকে একটা প্রোটিন তৈরি হয়ে দেহের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হচ্ছে। একাধিক জিন পরপর জুড়ে যে সরলরেখার মতন স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিএনএ, এবং সেই ডিএনএ এর উপর হিস্টোন প্রোটিন বলে এক ধরনের প্রোটিনের লেয়ার পড়ে যে মোটা দড়ির মতন স্ট্রাকচার তৈরি হচ্ছে তাকে আমরা বলছি ক্রোমোজোম। এবার এই যে জিন, ডিএনএ আর ক্রোমোজোম আমরা দেখলাম, এখান থেকেও আমাদের কিছু ছোট ছোট টপিক বেরিয়ে আসে। যেমন জিন থেকে আমাদের দুটো টার্ম আসে, একটাকে আমরা বলে থাকি অ্যালিল, আরেকটাকে আমরা বলে থাকি লোকাস। অ্যালিল কি? ধরো আমাদের হাইটকে কন্ট্রোল করছে এই জিনটা, ধরুন আমি এটার নাম হচ্ছে এ জিন, যে আমাদের উচ্চতাকে নিয়ন্ত্রণ করছে। এবার সেই উচ্চতা দুই রকমের হতে পারে, একটা
ফর্ম আমাদের লম্বা হওয়ার জন্য দায়ী থাকতে পারে এবং আরেকটা ফর্ম আমাদের বেটে হওয়ার জন্য দায়ী থাকতে পারে। তার মানে একই জিনের দুটো রূপ, একটা রূপ লম্বা হওয়ার জন্য দায়ী, আরেকটা রূপ বেটে হওয়ার জন্য দায়ী। এই যে একই জিনের আমরা বিভিন্ন রকম রূপ দেখতে পাচ্ছি, এই একই জিনের বিভিন্ন রকম রূপগুলোকে আমরা বলে থাকি অ্যালিল। তার মানে অ্যালিল হচ্ছে various morphs of a particular gene are called as allele. সেকেন্ড টপিক, লোকাস কাকে বলে? লোকাস হচ্ছে এই যে আমি বললাম যে ডিএনএ এর উপর জিনটা এই পার্টিকুলার জায়গাটাতে অবস্থান করছে, যে জায়গাটাতে জিনটা অবস্থান করে সেটা হচ্ছে তার লোকাস। অর্থাৎ আমরা যে জায়গায় অবস্থান করছি, বর্তমানে বসে আছি, সেই জায়গাটাই হচ্ছে আমাদের লোকাস। তাহলে অ্যালিল লোকাসের কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এই দুটো জিনিস হচ্ছে আমাদের জিন থেকে জানতে হয়, অ্যালিল কি এবং লোকাস। এবার আমরা আসবো যে ডিএনএ থেকে আমাদের পরীক্ষার জন্য কি কি পার্ট রেডি করতে হয়। যদি আমরা চলে আসি আমাদের ডিএনএ এর ক্ষেত্রে, সেই ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ জিনিসটা নিউক্লিক অ্যাসিড। এবার প্রশ্ন, পৃথিবীতে কি ডিএনএ একাই নিউক্লিক অ্যাসিড? তা না, নিউক্লিক অ্যাসিড দুই রকমের হতে পারে, একটা ডিএনএ এবং আরেকটা হতে পারে আরএনএ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিএনএ আর আরএনএ দুটোই হচ্ছে আমাদের এক ধরনের নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের নেক্সট যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে এই ডিএনএ বা আরএনএ অর্থাৎ যে নিউক্লিক অ্যাসিডের নাম আমরা পাচ্ছি, সেই নিউক্লিক অ্যাসিড গুলো কি দিয়ে তৈরি হয়। মাথায় রাখবে, ডিএনএ হোক বা আরএনএ হোক, সেটা হয় নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে, নয়তো নিউক্লিওসাইড দিয়ে তৈরি হবে। তাহলে ডিএনএ আর আরএনএ কি দিয়ে তৈরি হয়? বললাম নিউক্লিওটাইড, আর নয়তো সেটা গঠিত হবে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড দুটোর মধ্যে একটা জিনিস দিয়ে যদি গঠিত হয়, এই দুটো সেম নয়। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে একটাই বেসিক জায়গায় পার্থক্য আছে। কোথায় সেটা? দেখো, নিউক্লিওটাইডের কম্পোজিশন দেখি, নিউক্লিওটাইড যেটা থাকে সেটা হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ শর্করা। এবারে পেন্টোজ শর্করাটা নিউক্লিওটাইডেও থাকে আবার নিউক্লিওসাইডেও থাকে। যদি নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ হয় তাহলে পেন্টোজ সুগার হিসেবে প্রেজেন্ট থাকবে ডিঅক্সিরাইবোজ সুগার। কি বললাম? যদি নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ হয় তাহলে তার নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইডের মধ্যে পেন্টোজ সুগার হিসেবে কি উপস্থিত থাকছে? ডিঅক্সিরাইবোজ সুগার। উল্টো দিকে যদি জিনিসটা পেন্টোজ সুগার হিসাবে থাকবে রাইবোজ সুগার। এটা গেল ডিএনএ আর আরএনএ প্রাথমিক একটা ডিফারেন্স। ঠিক আছে, যে ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ এর ক্ষেত্রে সেটা থাকছে কি? রাইবোজ সুগার। এবার সেকেন্ড পয়েন্টে আমরা আসবো যে নিউক্লিওটাইড নিউক্লিওসাইডের সেকেন্ড কম্পোনেন্ট কি আছে। সেকেন্ড যে কম্পোনেন্টটা আমরা সেটা হচ্ছে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসটা আমাদের নিউক্লিওটাইডেও থাকে আবার নিউক্লিওসাইডেও থাকে। ছোটবেলা থেকে আমরা জানি যে নাইট্রোজেন বেস দুই রকমের হতে পারে, একটাকে আমরা বলে থাকি পিউরিন এবং আরেকটাকে আমরা বলে থাকি পিরিমিডিন। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। যদি ডিএনএ কে আমরা নিই বা আরএনএ কে নিই, পিউরিন হিসাবে দুটো জিনিস থাকে। কি কি? একটা হচ্ছে অ্যাডেনিন এবং তার সঙ্গে গুয়ানিন, অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিনের মধ্যে ডিএনএ এর ক্ষেত্রে থাকবে থাইমিন এবং সাইটোসিন, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে কিন্তু এটা থাকে না। আরএনএ এর ক্ষেত্রে কি থাকবে? আরএনএ এর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। তাহলে কি দেখলাম আমরা? পেন্টোজ সুগারের মধ্যেও ডিএনএ এর একটা ডিফারেন্স রয়েছে, এখানে ডিঅক্সিরাইবোজ সুগার, এখানে রাইবোজ সুগার। এবং নাইট্রোজেন কেসে যদি আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিউরিনের মধ্যে ডিএনএ আর আরএনএ দু ক্ষেত্রেই থাকছে অ্যাডেনিন আর গুয়ানিন, কিন্তু পিরিমিডিনের মধ্যে ডিএনএ এর ক্ষেত্রে থাকছে থাইমিন সাইটোসিন, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে
এই থাইমিনটা থাকে না, তার পরিবর্তে থাকে ইউরাসিল। সাইটোসিন নরমাল আরএনএ এর ক্ষেত্রেও থাকে। তাহলে এই দুটোই কার কম্পোনেন্ট বলেছি? নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড দুটোই এই একই জিনিস দ্বারা গঠিত। থার্ড যে বিষয়টা, নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা দেখতে একটা ফসফেট গ্রুপ থাকে, কিন্তু এটাই যদি আমরা নিউক্লিওসাইডে আসি সেক্ষেত্রে কোনো ফসফেট গ্রুপ থাকে না। তার মানে আমাদের এই যে নিউক্লিক অ্যাসিড দুই রকমের ডিএনএ আর আরএনএ, সেটা যে জিনিস দিয়ে তৈরি, হয় নিউক্লিওটাইড নয় নিউক্লিওসাইড, সেই নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে মূল পার্থক্য কোথায়? নিউক্লিওটাইডের মধ্যে পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, ফসফেট গ্রুপও থাকে। কিন্তু যদি সেটা নিউক্লিওসাইড হয় তার ক্ষেত্রে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস আমরা দেখতে পাবো, কিন্তু ফসফেট গ্রুপটা এই ক্ষেত্রে প্রেজেন্ট থাকে না। এটাই হলো নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের মধ্যে বেসিক ডিফারেন্স। এবং এই ডিফারেন্সটা দেখতে গিয়ে তোমরা অলরেডি ডিএনএ আর আরএনএ এর মধ্যেও একটা পার্থক্য দেখে নিয়েছো, যে ডিএনএ নিউক্লিওটাইডের মধ্যে পেন্টোজ সুগার হিসেবে থাকবে ডিঅক্সিরাইবোজ সুগার, কিন্তু আরএনএ এর পেন্টোজ সুগারের মধ্যে কে থাকবে? রাইবোজ সুগার। এবং সেকেন্ড পার্থক্যটা তোমরা দেখেছো যে ডিএনএ এর ক্ষেত্রে যেখানে থাইমিন থাকছে পিরিমিডিনের মধ্যে, সেক্ষেত্রে আরএনএ এর ক্ষেত্রে থাকছে কি আমাদের ইউরাসিল। এবার নেক্সট আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ আর আরএনএ এর কম্পোনেন্ট আমরা দেখলাম। নেক্সট আমাদের বুঝতে হবে যে ডিএনএ এর আবিষ্কার কিভাবে হয়েছে। তা আমরা সাধারণত ডিএনএ এর আবিষ্কার বলতেই মনে করি যে নামটা আসবে ওয়াটসন এবং ক্রিকের, কিন্তু ওয়াটসন আর ক্রিকের আগেও কিন্তু বহু বিজ্ঞানী এই ডিএনএ কে নিয়ে চর্চা করেছে। সেগুলো আমরা দেখব। সবার প্রথম দেখব সালটা 1869। এই 1869 এ একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ফ্রেডেরিক মিশর। এই ফ্রেডেরিক মিশর প্রথম ডিএনএ কে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি প্রথম ডিএনএ কে অবজার্ভ করেন ফ্রেডেরিক মিশর 1869 এ, কিন্তু কোন রকম নামকরণ তিনি করতে পারেন। এর ঠিক 30 বছর পর 1899 এ এলেন বিজ্ঞানী অল্টম্যান, যাকে আমরা রিচার্ড অল্টম্যান বলেছি। তিনি এসে কি করছেন, ফ্রেডেরিক মিশর যে জিনিসটাকে আবিষ্কার করেছেন সেটার নাম হচ্ছে ডিএনএ। ডিএনএ পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কেন? একটু আগে আমি বলে দিয়েছিলাম যে ডিএনএ এর ক্ষেত্রে পেন্টোজ সুগার হিসেবে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, সেজন্য নামটা ডিঅক্সিরাইবো, এবং এটা যেহেতু এক ধরনের নিউক্লিক অ্যাসিড তাই নামটা বললাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এবার 1944 নাগাদ তিনজন বিজ্ঞানী আসছেন। কে কে? একজনের নাম হচ্ছে অ্যাভেরি, একজনের নাম হচ্ছে ম্যাকলিওড এবং আরেকজনের নাম হচ্ছে ম্যাকার্টি। এই অ্যাভেরি, ম্যাকলিওড আর ম্যাকার্টি 1944 এ প্রথমবারের জন্য বলছেন যে ডিএনএ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। অর্থাৎ এই যে ক্যারেক্টার গুলো একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যাচ্ছে, সেই প্রসেসটাকে কন্ট্রোল করছে ডিএনএ। মানে সোজা কথা বলতে এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের ক্যারেক্টারটাকে নিয়ে যাচ্ছে কে? আমাদের এই ডিএনএটাই। এই কথাটাকে প্রথমবার বলেছিলেন এই তিনজন বিজ্ঞানী। ঠিক আছে, তারাই বলেছিলেন যে ডিএনএ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, অর্থাৎ হেরিডিটারি ইউনিট। এবং লাস্ট যাদের নাম আমরা পড়ব সেটা হচ্ছে 1953 আমরা প্রত্যেকেই জানি একে ওয়াটসন এবং তার সাথে হচ্ছে ক্রিক। ক্রিক কি করেছিলেন? ডিএনএ কে কিরকম দেখতে সেই সম্পর্কে নিজেদের একটা মতবাদ দিয়েছিলেন। আরো ভালোভাবে বলতে গেলে এরাই প্রথম বলেছিলেন যে ডিএনএটা ঠিক এইরকম দুটো দিয়ে তৈরি। এই ডিএনএ যে ডাবল হেলিক্যাল মডেল, এই ডাবল হেলিক্যাল মডেলকে সর্বপ্রথম 1953 তে ওয়াটসন এবং ক্রিকই আমাদেরকে দিচ্ছে। আজকে এতটা পর্যন্ত থাকবে। পরবর্তী পার্টে আমরা ডিএনএ যে ডাবল হেলিক্যাল মডেল সেখান থেকে শুরু করব।